আমাদের সঙ্গে আছেন মিজানুর রহমান, উনি গাজীপুর থেকে এসেছেন। তিনিও মাত্র 22,000 টাকা দিয়ে নিজের উদ্যোগ শুরু করেছেন। এখন মাসে প্রায় 4-5 লাখ টাকা সেল করেন। সেটা কিভাবে, আমরা সেই গল্প তাদের কাছ থেকে শুনবো। চলুন তাদের সঙ্গে আলাপ করি। মিজান সাহেব ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। থ্যাংক ইউ। আপনার গল্পটা একটু শুনতে চাই, শুরু থেকে কিভাবে, কখন মনে হলো যে আমার ব্যবসায় আসা উচিত এবং সেই শুরুটা কেমন ছিল? আসলে স্যার সব জিনিসের শুরুটাই মানে কষ্টকর থাকে। তো আমার শুরুটা অনেক কষ্টকর ছিল। তো আমরা চার বোনের পরে হচ্ছে আমরা 3 ভাই, আমি মেজো, আমার ছোট একজন আছে এবং আমার বড় একজন আছে। তো বাবার মোটামুটি বয়স ছিল, আর মেনলি আমাদের যে ইনকামটা হইতো কৃষি আর কি। বাবা কৃষি নির্ভর ছিল এবং বড় একটা ফ্যামিলি টানতে অনেক কষ্ট হইতো আর কি। কিন্তু ছোটোবেলায় আমরা দেখতাম অনেক মনের মধ্যেই করতাম যে বড় হয়ে একটা কিছু করব, যে বাবার কষ্টের জন্য লাঘব করব, যেভাবে হয় আর কি। তো এরকম আমার একটা স্বপ্ন ছিল যে হয়তো চাকরি করলে আমি ওই টাকার যোগান দিতে পারবো না, আমার একটা বিজনেস করতে হবে এবং হচ্ছে আমার উদ্যোক্তা হতে হবে। ছোটোবেলা থেকেই কিন্তু আমি এই টাকা জমাইতাম ব্যাংকের মধ্যে, টুকিটাকি টাকা জমাইতাম। আব্বা টাকা দিত, 2 টাকা 5 টাকা যাই দিত, ওইটা ব্যাংকের মধ্যে রাখতাম। এটা আমাকে শিখিয়েছে আমার মা, শিখিয়েছে। এবং আমার মা খুবই সঞ্চয়ী ছিল এবং অনেক অভাব অনটন ছিল আমাদের। তো ওইভাবে বড় ভাই সংসারের হাল ধরছে। তারপর 2004 সালে যখন আমি এসএসসি পাস করলাম, তখন আবার বড় ভাইয়ের একটা দোকান ছিল, ভাসমান টং দোকান ছিল, যে 2 ঈদের মধ্যে মসজিদ ঈদগাহ মাঠ যে আছে ওখানে আর কি, 2টা ঈদের মধ্যে আবার ভেঙে দেওয়া লাগে ঈদের নামাজ পড়ার জন্য। ঈদের নামাজের পরে আবার স্টার্ট হয় আর কি। তো এরকম একটা ভাসমান দোকান। তো আমি পড়াশোনা করতাম, পাশাপাশি বড় ভাইয়ের দোকানে আমি শ্রম দিতাম এবং আমার খুব আগ্রহ ছিল যে যেই কাজটা বড় ভাই করতেছে, কাপড়ের জিএসএম কত, তারপর হচ্ছে এই কাপড়টার কাঁচামাল কোথায় পাওয়া যায়, কিভাবে এটা উৎপাদন হয়, এগুলা খুব আমার জানার আগ্রহ ছিল। তো বড় ভাইয়ের কাছে আমি এগুলো সব কিছুই জানতাম, যে ভাই এগুলো কোথা থেকে নিয়ে আসছেন, এটা কোথায় পাওয়া যায়, এটার কাঁচামাল কোথায় পাওয়া যায়, এটার এভরিথিং কোথায় কি পাওয়া যায়, এগুলো সব কিছু আমি বড় ভাইয়ের কাছ থেকে ধারণা নিতাম। তো বড় ভাই আমাকে অনেক কী করতো, অনেক আগ্রহ ছিল আমার। তো বড় ভাই আমাকে খুবই হেল্প করছে এবং হচ্ছে আসলে বাবার পরে হচ্ছে ভাই, আসলে তার যে ঋণটা, সেটা আসলে আমি কখনো শোধ করতে পারবো না। বড় ভাই এত করছে। তো আমি যখন ভালো কলেজে ইন্টার পরীক্ষা খারাপ করলাম, তখন আমি মনে মনে ধরে নিছি যে আমি আর লেখাপড়া করব না, এখন আমি বিজনেস করব। বড় ভাইয়ের দোকানে আমি অনেক বেশি সময় দিতাম। তো আমার আগ্রহ দেখে, যেমন পাশাপাশি একটা দোকান ছিল, ওই দোকানটা ছেড়ে দিবে আর কি। তখন আমি বড় ভাইকে বললাম যে ভাই দোকানটা তো ছেড়ে দেবে, তাহলে দেখেন আমার একটু দোকানটা নিয়ে দেওয়া যায় কিনা, কারণ আমার দ্বারা তো আর পড়াশোনা হবে না। তো বড় ভাই বললো যে দোকান নেওয়ার তো অনেক টাকার ব্যাপার, তখনকার সময় 22,000 টাকার মতো লাগে আর কি। তো বলছি যে ভাই যেভাবে পারেন হঠাৎ করে হোক আপনি একটু ম্যানেজ করে দেন। মায়ের সাথে বিষয়টা শেয়ার করলাম। তারপরে মায়ে বললো যে না, সমস্যা নাই বাবা, টাকার ম্যানেজ হয়ে যাবে ইনশাল্লাহ, আমি ব্যবস্থা করব। তারপর মার মাটির ব্যাংক ছিল, ওইটা ভাঙছে। তারপর আমার একটা ব্যাংক ছিল, ওখান থেকে 350 টাকার মতো মনে হয় পাইছিলাম আর কি। তো মার ব্যাংকের থেকে 400-500 টাকার মতো পাইছিলাম, বাদ বাকি বড় ভাই টাকা দিছে, বড় ভাই টাকা দিয়ে হেল্প করছে। তখন হচ্ছে আমার ব্যবসার মূল টার্নিং পয়েন্ট আর কি শুরু হয়েছে আর কি। তো আমি ওই যে জানতাম যে কোথা থেকে কাঁচামাল আনে, এই করে। তো ওইভাবে একদম মনে প্রাণে আমার যে পেশাটা নেশায় পরিণত হয়েছে আর কি। যখন আমি রাত্রে যাই ঘুমাইতে যেতাম, তখন আমার মনে হইতো যে কখন আমি দোকান খুলবো। এইটা হচ্ছে ভালোবাসা। এটা আমি মনে করতাম যে কখন দোকান খুলবো, এবং কাস্টমারের সাথে যে আমার একটা কমিউনিকেশন ছিল সেই রকম। এখনও আল্লাহর মধ্যে প্রচুর পরিমাণ কাস্টমারের সাড়া পাই এবং মানুষের যে ভালোবাসা, আসলে সেটা ভাষায় বলার মতো না আর কি। এবং এই ফাউন্ডেশন থেকে কিন্তু আমি অনেক শিক্ষা পেয়েছি, এবং আমাদের রহিমা আক্তার, স্বপ্না আপু, সাবির হোসেন ভাই, তারপরে মাহমুদ ভাই, আশরাফুল আমিন ভাই, জাহিদ বাবু ভাই, এরা কিন্তু প্রচুর পরিমাণে আমাকে সাপোর্ট করছে, আমাকে কিন্তু সাহস জুগিয়েছে। তখন দেখা গেছে আমার একটা খুচরা দোকান ছিল। তো আমি 1918-19-এর দিকে আর কি, তখন আমি আপনার দেখলাম আর কি, ভিডিওগুলো দেখলাম। এই ভিডিওগুলো আমার খুব উৎসাহ যোগাইতো, অনুপ্রেরণা যোগাইতো। এই ভিডিওগুলো আমার প্রচুর ভালো লাগতো। আমি ইউটিউবে সার্চ দিয়ে আপনার ভিডিওগুলো দেখতাম। তো আমার মনে হলো যে আমি এখানে রেজিস্ট্রেশন করলে ভালো কিছু করতে পারবো।
তখন আমি পেজে একটা পোস্ট দিলাম যে আমি এখান থেকে রেজিস্ট্রেশন করতে চাই। তখন দেখলাম অনেক ভাইরা এগিয়ে আসছে, তো আমি রেজিস্ট্রেশন করছি, আমি 12তম ব্যাচ আর কি। তখন থেকে আমি লেগে আছি এবং আমি সেশন, আমার যে কথা বলার জড়তাটা এটা কিন্তু এই ফাউন্ডেশনের মাধ্যমেই মোটামুটি কাটছে। ভালো কথা বলছেন আপনি। হ্যাঁ, মোটামুটি কাটছে, কিন্তু আসলে এখনও আমার কথা বলার মধ্যে জড়তা আছে, তারপর আস্তে আস্তে হয়তো কেটে যাবে। আগে কিন্তু কারোর সাথে কথা বলতে পারতাম না, বুকের ভিতরে দোকানে থাকতো, তারপর মানে সাহস হইতো না আর কি। তাও এখন অনেকটা সাহস হয়েছে, কথা বলার জড়তা কাটছে। এবং স্যার আপনার এখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমি পাইকারি দোকান নিছি, 2022 সালে নিছি। যখন আমি পাইকারি দোকান নিলাম তখন মানে আমার মাথার মধ্যে একটা কিছু ঘুরপাক খেলো যে আমি অন্যর প্রোডাক্ট কেন বিক্রি করব। পাইকাররা আসতো বিভিন্ন জেলা থেকে, তখন আমাকে জিজ্ঞেস করতো এইটা কি আপনার প্রোডাক্ট, আমি বলতাম যে না। পরে বললো যদি আপনার প্রোডাক্ট না হয় তাহলে তো আমি লাভ হয়ে নিতে পারবো না, অবশ্যই আপনার কাছ থেকে বেশি দিয়ে নিতে হবে। তখন আমার মনের ভিতরে একটা স্বপ্ন লালন করলাম যে আমি আবার সেশন দেখতাম যে কীভাবে লোন করা যায়, কীভাবে স্কিল ডেভেলপ করা যায়, এবং কিভাবে এই কাস্টমার বৃদ্ধি করা যায়, কিভাবে বড় একটা নেটওয়ার্ক তৈরি করা যায়, এই বিষয়গুলো খুব আমি ঘাটতাম। এই যখনই আমি যে কোনো একটা প্রবলেমে পড়তাম তখনই আমি আপনার সেশনগুলো কিন্তু দেখতাম খুব, ওগুলা থেকে কিন্তু আমি অনেক প্রশ্নের উত্তর পেয়ে গেছি স্যার। অসাধারণ, অসাধারণ, থ্যাংক ইউ। মানে খুবই ভালো লাগলো আপনার কথার মধ্যে থেকে আমার দুটো জিনিস খুব ভালো লেগেছে। একটা হচ্ছে আপনার ভাইয়ের প্রতি আপনার কৃতজ্ঞতা স্বীকার, এটা আমাদের সমাজে প্রচলনটা খুবই কম। মানে আমরা অনেক উপকার পাই, আমরা যে আজকে বড় হয়ে গেছি এর পেছনে কি কি অবদান আছে, বাবা মার তো আছেই, কিন্তু আরও যে মানুষের অবদান থাকে এগুলো আমরা অনেক সময় স্বীকার করতে চাই না। এটা হচ্ছে হাম্বলনেস, এটাই বিনয়, এটাই হচ্ছে মানুষের প্রতি কৃতজ্ঞ থাকা খুব দরকার। সেটা ভাই হোক, বন্ধু হোক, যে কেউ হোক। আমিও আমার জীবনে অনেক মানুষের প্রতি কৃতজ্ঞ, তো এটা একটা ভালো দিক। আর একটা হচ্ছে যে আপনি যেটা বললেন এটা আমার মনে হয় সবার জন্য শিক্ষণীয়, যে আপনি যখন যে সমস্যায় পড়তেন সেটা আপনি আমাদের ফাউন্ডেশনের যে সেশনগুলো আছে সেখান থেকে খুঁজে পেতেন। এটা আমি মনে করি একজন উদ্যোক্তা বা একজন ব্যবসায়ীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে প্রতিটা বিষয়ের কোনো না কোনো সমাধান এখানে আছে। কি স্বপ্ন দেখেন যে মিজানকে কোথায় দেখতে চায় মিজান আগামী 5 বছর 10 বছর পরে? স্যার আসলে আমার স্বপ্নটা হচ্ছে অনেক বড়, যে আমি বাংলাদেশের আগামী 10 বছরের মধ্যে সেরা বিজনেসম্যানের তালিকায় যারা যারা আছে এর মধ্যে আমি আমার নাম লেখাতে চাই। এটা হচ্ছে আমার স্বপ্ন। এবং আমার স্বপ্ন হচ্ছে স্যার আমার একটা মিনি কারখানা আছে, যেটা নাকি আমি শুরু করছি 10টা মেশিন দিয়ে। তো আমার ওখানে 15 জন আমার আছে, অপারেটর আছে। তো আমার 15টা ফ্যামিলি চলে, আমার কারখানাতে 15 ফ্যামিলি চলে। তো আগামী 10 বছরের 500 থেকে 1000 মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে চাই, এবং যে কোনো ভালো কাজের সাথে আমি সম্পৃক্ত থাকতে চাই, এবং হচ্ছে বৃদ্ধাশ্রমের মা বাবার সহযোগিতা করতে চাই, এবং হচ্ছে যারা অসহায় মানুষ আছে তাদের পাশে থাকতে চাই। কারণ আমার নামটা আমি লিখে যেতে চাই, যে আমি মারা গেলেও যাতে আমার নামটা স্বর্ণাক্ষরে লেখা থাকে স্যার। এই জিনিসটা আমার খুব স্বপ্ন স্যার। অসাধারণ চিন্তা। আপা বলছিলেন যে উনি পণ্যের মান এবং রিপিট কাস্টমারের উপরে খুব গুরুত্ব দেন। এগুলো আমি সাধারণত পড়াই আপনাদেরকে বেশি বেশি করে। আপনি যে মাসে এখন 4-5 লাখ টাকা সেল করেন, সেল বাড়ানোর জন্য একটা তো প্রোডাক্টের মান খুবই গুরুত্বপূর্ণ। মানে প্রোডাক্টের মানটা যদি ভালো না হয় তাহলে তো আপনি আর রিপিট কাস্টমার পাবেন না, একবার কিনে শেষ। তাহলে প্রোডাক্টের মান ভালো হইলে, ব্যবহার ভালো হইলে কাস্টমারদের সাথে, প্রাইস ঠিক থাকলে আপনি রিপিট কাস্টমার পাবেন এবং আপনার সেল বাড়বে। এছাড়া আপনি আর কি কি জিনিস আপনার ব্যক্তিগত জীবনে ফলো করেন যেটা আপনাকে সেল বাড়াতে সাহায্য করে? এক নম্বর হচ্ছে স্যার সততা, এবং হচ্ছে কাস্টমারদের সাথে কমিটমেন্ট। যেমন এই 3-4 দিন আগে বঙ্গবাজারের আমার এক পার্টি, উনি কিন্তু হিউজ পরিমাণ মাল নেয় এবং বঙ্গবাজারে পাইকারি উনি সেল করে, আমি ওনারে আবার পাইকারি দিই। আজকে আমি 2400 আর হচ্ছে 1200 3600 পিস মাল দিয়ে আসছি কিন্তু সকালে। আমি ভাবছি যে আসলে এখানে তো আমার আসার কথা 3টা-4টার দিকে। পরে ওনার আমি আবার বললাম যে আজকে তো আমাদের একটা প্রোগ্রাম আছে, তো স্যার আমারা ডাকাইছে, তো আমি একদিন পরে বা আগে দিলে কি প্রোডাক্টটা সমস্যা? পরে বলছে সমস্যা নাই, আপনি আমাকে সকাল সকাল প্রোডাক্টটা পৌঁছাই দিবেন, আমি সকাল আপনার দিব। মানে 36 পিস প্রোডাক্ট 1,27,200 টাকা। আমি কিন্তু সেল করে পরে কিন্তু আবার
আমি বাসায় গেছি, হ্যাঁ বাসায় আবার রেডি হয়ে পরে আবার আসছি, মানে একদম ভোর 6টায় ঘুম থেকে উঠাই ওই প্রোডাক্টগুলাই করছি। এবং হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কমিটমেন্ট ঠিক রাখা লাগবে। উনি আমাকে বলছিল যে মিজান ভাই আমার শনিবার দিন 3600 পিস প্রোডাক্ট লাগবে। পরে বলছে আমি ভাই একদিন বাড়াই নিতেছি, কারণ হচ্ছে আপনার সাথে যে কমিটমেন্টটা আমি দিব সেটা যদি ঠিক না থাকে তাহলে কিন্তু হবে না, যে আপনি আমাকে আরেকটা দিন সময় দেন। পরে বলছে ঠিক আছে তাহলে আপনি রবিবার দিন। গুড, ভেরি গুড, ভেরি গুড, খুবই ভালো চিন্তা। আমরা আসলে বেড়ে উঠি, বড় হই, অনেক কিছু করি জীবনে, সফলতার পথে হাঁটি, কিন্তু আমরা অনেক সময় পেছনে ফিরে তাকাই না যে আমার জীবনে কি ভুল ছিল, বা জানলেও সেটা মনে থাকে না। আপনার কি কোনো ভুলের কথা মনে পড়ে? অবশ্যই স্যার। হ্যাঁ, মানে আমাদের এটাই, মানে আমি সবার উদ্দেশ্যে এটা বলতে চাই যে কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক না। কারণ হচ্ছে নিজের ছায়াও কিন্তু অনেক সময় সরে যায়। এজন্য আমি 2013 সালে যখন আমি বিজনেস করি, সবাই আমাকে ভালোবাসে, আমার মার্কেটে যারা ছিল, এবং সবাই আমাকে খুব বিশ্বাস করে। আবার আমি গাজীপুরের লোকাল, তো এই হিসাবে এই সমিতি করে না এরকম প্রতি সপ্তাহে 100 টাকা বা প্রতিদিন 100 টাকা এরকম করে দিয়ে মোটামুটি সমিতির একটা ক্যাশিয়ার আমাকে বানিয়ে দিয়েছিল। তো আমিও স্বাচ্ছন্দ্যে সেটা গ্রহণ করছিলাম, কিন্তু সেই দায়িত্ব পালন করার যে এত কষ্ট সেটা বুঝিনি আর কি। তো তখন আমার সাথে ছিল নরসিংদীর এক ছেলে, উনিও ব্যবসায়ী ছিল। তো ওনার সাথে দেখা গেছে আমরা দুইজন ক্যাশিয়ার ছিলাম এবং অ্যাকাউন্ট করছি দুইজন নামে ব্যাংকে। তো আমি টাকা কালেকশন করতাম, আমার ব্যস্ততার কারণে হয়তো ওনারে বলছি যে আপনি টাকাগুলো জমা দিয়ে দিন। তো উনি সময় মতো টাকাগুলো জমা দেন নাই, ওই টাকাগুলো উনি কিন্তু আত্মসাৎ করে ফেলছে। পরবর্তীতে যখন একটা ঘাবলা লেগে গেল, তখন মার্কেটের সবাই আমার ডাকলো, ক্যাশিয়াররাও ডাকলো। তো সবার উদ্দেশ্যে বলছে যে আসলে আমি তো টাকা পয়সা নেই। পরে ওনারা বলছে যে তুমি যদি টাকা পয়সা নেও না, সেটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি, যেহেতু তোমরা দুজন ক্যাশিয়ার সেহেতু তোমাদেরই ভর্তিকে দেওয়া লাগবে। তো উনি স্বীকার গেছিল 20,000 টাকা। বিশ্বাস করুন কিন্তু যাচাই করে। হ্যাঁ, এটা হচ্ছে মূল কথা, যাচাই করা। তারপর মোটামুটি ওখানে আমি মানে লাখখানেক টাকার মতো মানে ওই জায়গায় আমার লস হয়। তো ওইটা আমার কাটিয়ে উঠতে কিন্তু অনেক সময় লাগছে। ওখান থেকে আমি একটা শিক্ষা নিয়েছি যে এটা কাউকে অন্ধভাবে বিশ্বাস করা ঠিক না। অ্যাবসলিউটলি, আমি সম্পূর্ণভাবে একদম। আমরা একদম শেষের দিকে চলে আসছি। লাস্টে আপনাকে 1 মিনিট সময় দেওয়া হবে, আপনি যে কোনো বিষয়ে যা কিছু মনে আসে বলতে পারেন। আমি সবার উদ্দেশ্যে একটা এই কথা বলতে চাই যে আপনারা উদ্যোগ গ্রহণ করুন এবং আপনারা উদ্যোক্তা হন। উদ্যোক্তা হওয়া কিন্তু সহজ বিষয় না, এটা কিন্তু খুব কঠিন বিষয় স্যার, অনেক কঠিন। এবং 24 আওয়ার্স জার্নি। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আপনার যুদ্ধ করতে হয়, জীবনের সাথে যুদ্ধ করতে হয়। এই যে আমি একটা মিনি কারখানা করি, ওটার মধ্যে কাঁচামাল সংগ্রহ করা, প্রোডাক্ট করা, তারপর ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু মানে খুব টাফ। এজন্য দক্ষতার কোনো বিকল্প নাই। এই কথাটা স্যার আমি মনে প্রাণে যখন মানে আপনার কথা তো বুঝি, কিন্তু যখন আমি দেখলাম আসলে আমি একটা কারখানা দেওয়ার পরে দক্ষ লোক খুঁজে পাই না। বেকার লোকের কিন্তু অভাব নাই স্যার, কিন্তু দক্ষ লোক খুঁজতে গিয়ে আমার 3 মাস লেট হয়েছে স্যার। এটাই আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা দক্ষতা অর্জন করেন। দক্ষতা অর্জন করলে কাজের অভাব নেই। আসলে সত্যিকার অর্থে আমার এখানে 25,000 টাকা বেতনেরও মানে আছে, অপারেটর আছে, সুপারভাইজার, ওনাকে আমি 25,000 টাকা বেতন দিই। এই আর কি, আমি এইটাই বলতে চাই যে সৎ পথে থাকেন, ভালো ইনকাম করেন সবাই, এবং উদ্যোক্তা হন, এবং সেশন চর্চা ক্লাস যেইগুলো আছে এগুলো যদি করতে থাকেন, ইনশাল্লাহ আমি মনে প্রাণ বিশ্বাস করি আলহামদুলিল্লাহ আসলে সফলতা কেউ ঠেকায় রাখতে পারবে না, ইনশাল্লাহ।